আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু, আশা করি সকলে বেশ ভালো আছেন। শুনছেন কিন্তু এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনেশ্বর রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং চলছে কিন্তু আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু চলে এসেছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। তো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত আমাকে টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আপনারা জেনে থাকবেন যে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হয় কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক কয়েক মেসেজ অপশনে, যে লিখতে হবে RBP স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস। আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো ফেসবুক লাইভ। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজে ক্লিক করে তার একটু নিচে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ডার আমার ক্যাম্পাস নিয়ে আজকের স্পেশাল লাইভটি। এবং স্পেশাল লাইভে কিন্তু আমাদের সাথে রয়েছে আজকে একজন স্পেশাল গেস্ট। সো আমরা যেহেতু এমনিতেই একটু ডিলে করে ফেলেছি, তো আমরা আর বেশি দেরি না করে আমরা আমাদের আজকের গেস্টের কাছে চলে যাব। তো আমাদের সাথে কিন্তু আজকে রয়েছে আমাদের খুবই পরিচিত একজন মুখ, এবং খুবই পরিচিত একজন স্বেচ্ছাসেবীও বলা চলে আমাদেরকে। তবে আজকের গল্পটা একটু ভিন্ন হবে, কারণ আমাদের আজকের গল্পটা কিন্তু ভাইয়ার ক্যাম্পাস নিয়ে হবে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? প্রথমে যদি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে নিজের নাম ও পরিচয়টি একটু জানিয়ে দিতেন। ধন্যবাদ অর্ণা। আলহামদুলিল্লাহ ভালো আছি, শারীরিক এবং মানসিক দুই দিক থেকে ফিট আলহামদুলিল্লাহ। কিঞ্চিত ঠান্ডা লাগছে, কারণ হচ্ছে এখন ওয়েদারটা আসলে খুবই খারাপ, এবং বিশেষ করে গতকাল থেকে। হ্যাঁ, আর ডেঙ্গুর প্রকোপ খুব বাড়ছে, তো আসলে বোঝা যাচ্ছে না কোনটা ভাইরাস জ্বর আর কোনটা হচ্ছে ডেঙ্গু। তো এটাতে একটা মুন্সিগঞ্জবাসী একটা দুর্ভোগে ভুগতেছে আসলে। আচ্ছা, যাই হোক, আমি আবু মোহাম্মদ রুইয়াম, আমার বাসা মানিকপুর, এবং আমি আপনাদের মুন্সিগঞ্জের একজন ছেলে। অনেকে চিনেন, যারা চিনেন না তাদের জন্য একটু বলি। আমি মুন্সিগঞ্জ জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সাথে জড়িত আছি, এবং এটা আমার একটা নেশা আর কি। মানে মানুষ হিসাবে মানুষের পাশে থাকা, নিজের দায়বদ্ধতা থেকে সমাজের প্রতি, দেশের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে কাজ করা, নিজের দায়িত্ব বোধ থেকে কাজ করা, এই জিনিসটা আমি খুব এনজয় করি। এইটুকুই আসলে, আমি একজন স্বেচ্ছাসেবী, এটা আপাতত আমার পরিচয়। তো ভাইয়া এই পরিচয়টা তো আমরা মোটামুটি সবাই জানি। এর বাইরে যেটা জানতে চাইবো যে ভাইয়ার পড়াশোনাটা আসলে কোথায়? আচ্ছা, আমার পড়াশোনা একদম শুরু থেকে জানি আমরা। আচ্ছা, তো আমি সর্বপ্রথম কিন্ডারগার্টেনে ভর্তি হই, সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল। এটাকে অনেকে আপনারা চিনেন, সেটা হচ্ছে স্টেডিয়ামের নিচে আর কি, সেই স্কুলে আমিও ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে জব করেছিলাম। তো ক্লাস 3 পর্যন্ত আমার ব্রিলিয়ান্টে পড়া, অ্যাকচুয়ালি 5 পর্যন্ত পড়া, কিন্তু আমি ক্লাস 3 পরে আসলে দুইটা স্কুলে একসাথে মেনটেন করছি, কারণ তখন ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল আসলে সমাপনী পরীক্ষার জন্য নিবন্ধিত ছিল না। তো যার কারণে আমার অপশন হিসাবে দেবগ 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা রুইতপুরে অবস্থিত, ওই জায়গায় আমার ভর্তি হইতে হয়েছে। ওই জায়গায় ভর্তি হয়ে আমি 2 জায়গায় মেনটেন করছি একসাথে। তারপর ওইখান থেকে আমি বৃত্তি পরীক্ষা দিয়েছি, আসলে আমি সমাপনী পরীক্ষা দিয়েছি। কিভাবে মেনটেন করলা দুইটা একসাথে? আসলে ওই যে ব্রিলিয়ান্ট থেকে আমাকে ওই রকম একটু ছাড় দেওয়া হইতো, আর সরকারি স্কুলে তো টুকটাক ছাড় আছেই, তো দুইটা মিলে আসলে। আর তখন তো সবাই সিচুয়েশনটা বুঝছে যে যে আমরা যে কিন্ডারগার্টেনে পড়ছি তাদের তো আসলে তাদের থেকে পরীক্ষা দেওয়ার কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমাদের অপশন খোলা ছিল যে আমরা ভর্তি হতে পারবো বা দুইটা একসাথে মেনটেন করতে পারবো, তো করছি। তো এরপরে আসলে কোথায় পড়াশোনা? তারপর আসলে কেকে স্কুল, লাইফের সবচাইতে চমৎকার একটা স্মৃতিমধুর জায়গা। কেকে স্কুলে 10 পর্যন্ত পড়াশোনা করছি, ওইখান থেকে এসএসসি পাস করছি, তারপর ইয়াজউদ্দিন কলেজে ভর্তি হয়েছি। তো আমাদের সাথে কে কে স্কুল থেকে কে কে যুক্ত আছেন, মানে কোন কোন ভাইয়ারা আমাদের সাথে যুক্ত আছেন যারা কে কে স্কুলে পড়েছিলেন বা এখনো অধ্যয়নরত আছেন, একটু আমাদেরকে কমেন্টে দ্রুত জানিয়ে দিন। দেখতে চাই কে কে স্কুলের সেই যুবকদেরকে। তাইলে এখানে প্রায়
2-4-5 হাজার লোকজনের একটা সমাগম দেখা যেতে পারে, তার থেকে বেশি দেখা যাবে। হতেও পারে। তো এরপরে পড়াশোনা কোথায় ভাইয়া? তারপর হচ্ছে লাইক ইয়াজউদ্দিন কলেজে এটাও খুবই স্বনামধন্য নামটা একটি হচ্ছে স্কুল। প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল Model স্কুল School এন্ড and কলেজ। College। আচ্ছা, একটু ভাবো তো, যারা একদম বাচ্চা ওরা এত বড় একটা নাম কিভাবে মুখস্থ করে? হ্যাঁ, এটা আসলে কইরা ফেলছি, এটা একটু করানো tough, হয়েছে। একটু tough। হ্যাঁ। বাট আসলে বাচ্চারাও এটা একেবারেই মুখস্থ কিন্তু পারে, ছোট বাচ্চারাও। আমার ছোট বাচ্চা স্টুডেন্ট রয়েছে, তো ওদের দেখি কি সুন্দর মুখস্থ, ভালোই লাগে। কারণ পরীক্ষার খাতায় আমাদের এই নামটা লিখতে হয়। তো এরপরে ভাইয়া, আচ্ছা প্রেসিডেন্ট নিয়ে কোনো মানে স্মৃতির পাতা কি কেমন প্রেসিডেন্ট নিয়ে? খুবই ভালো। প্রথম দিকে একটু আপসেট ছিলাম যে আমার যত বন্ধু বান্ধব আছে সবাই হচ্ছে হরঙ্গা কলেজে ভর্তি হয়েছে, তা আমাকে একরকম জোর করে প্রেসিডেন্ট কলেজে ভর্তি করানো হয়েছে। তো এই জায়গায় একটা মানে একটা স্মৃতি আছে, তো সেটা হচ্ছে লাইক তখন আমরা একটু ডানপিটে টাইপের ছিলাম। ডানপিটে বলতে একটু দুষ্টু ছিলাম, এই কথায় কথায় ঝগড়াঝাটি মারপিট করতাম ওই সময় একটু। মানে সময়টা ওইরকম ছিল। তা আমার ফ্রেন্ড সার্কেল সব হরঙ্গে ভর্তি হইলো। তো যখন আমি জেদ করা শুরু করলাম ফ্যামিলির সাথে যে আসলে আমি হরঙ্গে ভর্তি হবো, ইয়াজউদ্দিন আমি পড়বো না, তখন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুই একজন বললো যে আমরা তো হরঙ্গে আছি, ইয়াজউদ্দিন কলেজটা কন্ট্রোল করতে হবে না, তো তুই ইয়াজউদ্দিনে ভর্তি হ। তো এটা একটা স্মৃতি, প্রথমে আপসেট ছিলাম। তারপরে ইয়াজউদ্দিনে আসলে কি একটু স্ট্রিক্ট ঠিকই ছিল, কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে স্ট্রিক্ট যে জায়গায় হচ্ছে স্ট্রিক্ট বেশি, ওই জায়গায় আসলে মানে দুষ্টামি করে মজাও বেশি। তো ইয়াজউদ্দিন কলেজটায় আমরা প্রচুর পরিমাণে, আমার খুবই স্মৃতি আছে, আমরা দুষ্টু ছিলাম তবে বেয়াদব ছিলাম না, যার কারণে টিচারদের সাথে আমাদের খুব মধুর সম্পর্ক একটা। আমি প্রচুর মাইর খেয়েছি, তারপরেও টিচারদের সাথে আমাদের খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, পার্সোনালি আমার আর কি। তো জেনে খুবই ভালো লাগলো। তো এরপরে আসলে ভাইয়া পড়াশোনাটা কোথায়? এরপর হচ্ছে গণবিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, সাভার গণবিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে গণস্বাস্থ্য ট্রাস্টের আন্ডারে আরেকটা প্রতিষ্ঠান আর কি, গণবিশ্ববিদ্যালয়। তো এই জায়গাটা নিয়ে আসলে আজকে আমরা গল্প করবো। তো ভাইয়ার ক্যাম্পাস নিয়ে যদি আমাদের একটু কিছু বলা হতো। আচ্ছা, সর্বপ্রথম যেটা, আমি গণবিশ্ববিদ্যালয়ে গেলাম কিভাবে, এটা একটা গল্প আছে। কিভাবে? তো আসলে আমার ফ্যামিলি, বাবা মা বা আত্মীয় স্বজন সবার একটা আশা ছিল যে ছেলে তো মেধাবী, ছোটবেলা থেকে মোটামুটি ভালো রেজাল্ট করতেছে, তো একটা পাবলিকে চান্স পাবে। কিন্তু ঠিক ওই টাইমটার মধ্যে লাইক আমি একটা বদ্ধ জীবন থেকে, ওই যে বলে না কুয়ার ব্যাঙ যখন আকাশে উড়াল দেয়, আকাশের চিলের একটা রূপে যায়, তখন সে অনেক কিছুই মানে এদিক ওদিক ফোকাস থাকতে পারে না। তো তখন মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পর আমার জন্য লাইফটা এরকম ছিল, আমি অনেক নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতেছিলাম, লাইক কোচিং এ ভর্তি হইলাম, পড়াশোনা। তো ওই সময় আমি ছিলাম ফ্রি, আমাকে ট্যাকেল দেওয়ার মতো কেউ ছিল না। তো আমি কি করলাম, অনেক পোলাপান যারা ফোকাস ছিল সারাদিন পড়তো, আর আমি সারাদিন ঢাকা শহর এক্সপ্লোর করতাম, যে কই কি আছে ঢাকা শহরের ভিতরে, এগুলো এক্সপ্লোর করতাম, যার কারণে আমি হচ্ছে কোথাও আসলে চান্স পাইলাম না। তো যখন সবাই ফেড আপ, বাবা মা সব ফেড আপ, তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার পরে আমার একজন মামা ছিল, আম্মুর পরিচিত আর কি। তো উনি হচ্ছে আবার গণবিশ্ববিদ্যালয়ে পড়তো। তো গণবিশ্ববিদ্যালয়ে উনি, আম্মু আসছে যাই না, উনি আবার আসছে। উনি ছিল মূলত আমার আম্মুর একজন কলিগের হাজবেন্ড আর কি। আম্মু যখন জব করতো ইন্স্যুরেন্স কোম্পানিতে, তার কলিগের হচ্ছে হাজবেন্ড আর কি। তো মামা বলতাম হৃদয় মামা, উনি ল ডিপার্টমেন্টে ছিল। তখন উনি আসলো আমাদের রিসিভ করতে, যে জাহাঙ্গীরনগর আসছো, তাইলে পরীক্ষা শেষ করে একটু আমার ভার্সিটি থেকে ঘুরে যাও, গণবিশ্ববিদ্যালয় থেকে। তো আমি যখন ক্যাম্পাসে ঢুকলাম, এত বড় এবং সুন্দর একটা ক্যাম্পাস, তাও প্রাইভেট, এটা দেখে আমার না তখন মনে ধরে গেছে যে আমি আসলে এই জায়গায় ভর্তি হব। কিন্তু আমি তখন এটা রিভিল করিনি, কারণ তখনও আরো 5 থেকে 7টা পাবলিকের পরীক্ষা বাকি। তো আমি তো মাথায় সেট আপ করে নিছি, আর পড়িই নেই। তো শেষ পর্যন্ত গিয়ে গণবিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি আসলে। তো মানে ওইসব মনে লেগে গেছে, তো আর কোনো কিছু দরকার নেই, এখানে ভর্তি হতে হবে। তো আমরা যেহেতু আজকে আমরা ক্যাম্পাস নেব, তো ভাইয়ের ক্যাম্পাসটা আসলে কোথায়, এবং এটা নিয়ে আমরা আসলে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, ক্যাম্পাসটা হচ্ছে, এটা হচ্ছে সাভারে, সাভার স্মৃতিসৌধের থেকে
30 টাকা রিক্সা ভাড়া লাগে। লাইক এলাকার নাম হচ্ছে নলাম, নলাম সাভার ঢাকা আর কি। আর স্মৃতিসৌধ থেকে আরেকটু সামনের ধামরাইয়ের দিকে আগালে সেটা হচ্ছে 22 মাইল নামে একটা জায়গা পড়ে। তো 22 মাইল গেলেই গণবিশ্ববিদ্যালয়ের একটা গেট মানে চোখে পড়বে আর কি। এবং ওই দিক থেকে একটু ডান দিকে ঢুকলে প্রায় 10 মিনিট রিক্সার পথ ওই জায়গায় গণবিশ্ববিদ্যালয়, ওইখান থেকে আর কি। ক্যাম্পাসটা আসলে দেখতে কেমন? এটা আসলে না দেখলে আসলে ওইভাবে এক্সপ্লেইন করা যাবে না, তবে আমি কিছুটা মানে বলতে পারি, ভিজুয়ালাইজেশন করতে পারি আর কি। সেটা হচ্ছে লাইক অন্যান্য ভার্সিটির থেকে টোটালি আলাদা। আমাদের যে বিল্ডিং এর স্ট্রাকচার আছে সেটা হচ্ছে 3টা বিল্ডিং আলাদা আলাদা, 3টা ব্লক আর কি, আলাদা আলাদা করে দাঁড়ানো, 6 তলা আর কি একসাথে। হ্যাঁ, এবং আমাদের মোটামুটি 2টা খেলার মাঠ আছে খুব বড় বড়, এবং একটা আছে হচ্ছে টেনিস গ্রাউন্ড, আরেকটা আছে বাস্কেটবল গ্রাউন্ড, এবং আমাদের একটা ক্যান্টিন আছে নিজস্ব। এবং তাছাড়া আমাদের মাঠের 2 পাশে হচ্ছে ছাউনি আছে বসার জন্য। 2 পাশ বলতে 2 মাঠের হচ্ছে 3টা লাইনে ছাউনি আর কি। এবং ওই পাশে আরেকটা পুকুরের টাইপের আছে, ওইখানে সুইমিং পুল বানানোর একটা প্রক্রিয়া চলতেছে আর কি। এই হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার। আর পেছনে একটা মসজিদ আছে। তো সব মিলে এখনো পর্যন্ত গণবিশ্ববিদ্যালয় পুরাটা বাউন্ডারির ভিতরে না, তো আছে মোটামুটি একটা। মানে আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকলেই আসলে কি দেখতে পাবো প্রথমে? ক্যাম্পাসের ভিতরে ঢুকলে 2টা বিশাল মাঠ আর একটা সুন্দর বাদাম তোলা। মানে কি বাদাম গাছ আছে? হ্যাঁ, বাদাম গাছ এবং নিচে ছাউনি বসার জন্য। ওয়াও ওয়াও, আমার যেতে ইচ্ছে করছে। মানে খুব সুন্দর একটা ব্যাপার, কিন্তু উপরে বাদাম গাছ আর নিচে আবার ছাউনি দেওয়া আছে বসার জন্য। তো আসলে প্রথম আমরা আসলে, তুমি যখন ক্যাম্পাসে প্রথম যাও, প্রথম দিনের ঘটনাটা আমরা জানতে চাই আসলে। আচ্ছা, যেদিন হচ্ছে যে জাহাঙ্গীরনগর, মামার সাথে যেদিন গেছো ওদিন না, তারপরে যখন ও গেছো। তারপর, আচ্ছা তারপর গেছি তো একদম থাকার প্রিপারেশন নিয়ে, মানে ভর্তি হইলাম প্রথম গিয়ে, অনেকগুলা টাকা লাগছে। তো আমার প্রথম একটু খারাপ লাগছে যে এতগুলা টাকা, কেমন অ্যামাউন্ট হতে পারে? লাখখানিক টাকার মতো লাগছে। আল্লাহ, খুব বেশি। তারপরে তো প্রথম গেলাম, ভর্তি হয়ে আমরা, আমাদের একটা বড় ভাই আছে জালাল ভাই। তো জালাল ভাই আবার কেকে স্কুলে পড়ছে, তবে ওনার বাসা ওইদিকে। আচ্ছা, তো উনি কেকে স্কুলে পড়ছে। তো সেই সুবাদে হচ্ছে আরেকজন বড় ভাই ছিল অন্তু ভাই, সে হচ্ছে এই তার বাসা ওই যে আমাদের মুন্সিগঞ্জে পঞ্চশাহী ইউনিয়নে। তো তারা থাকতো হচ্ছে ওই জালাল ভাইয়ের বাসায়। তো ওই জায়গায় আমরা ইয়ে করি আর কি, ভর্তি হই। এবং আমি ভর্তি হইতেছি, শুই না, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে দীপু, এই যে ইসলামপুর বাসা, উত্তর ইসলামপুর, ও আমার সাথে যায়। ও রাজনীতি প্রশাসনে ভর্তি হয় আর আমি হচ্ছে ট্রিপলিতে ভর্তি হই। তো আমরা 2 জন এক রুমে উঠি আর কি ওই জায়গায় গিয়ে। তো প্রথম যেদিন গেলাম ওই দিনকের, ওই সময় শীত, পুরা শীত পড়ছে 2017 সালে আর কি। তো যখন শুইছি তখন দেখি উপরেতে খালি পিঁপড়া পড়ে, মানে যেই রুমে শুইছি ওই রুমটা মানে একটা গোডাউন ছিল। আমরা গেছি পরে আমাদের ঝাড়টার করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানে আমরা মাসের মাঝখানে গেছি, তো আমাদের 15 দিন এইখানেই থাকতে হবে। আর পরে আরেকটা থাকতো, ফ্যামিলি থাকতো, ওরা চলে যাবে, তো ওই রুমে আমরা উঠতে পারবো আর কি। তো ওই জায়গায় গিয়ে প্রথম রাত তো খুবই ভয়ানক বিভৎস। পরের দিন আমি দীপু আমরা 2 জনে মিলে সুন্দর রুম টুম পরিষ্কার করে তারপর বেরোছি। তো ভার্সিটিতে যখন গেছি তখন এটা তো একটা টোটালি অন্যরকম অনুভূতি আসলে, যেহেতু ছেলে পেলে সবাই এক একজন এক এক জেলা থেকে আসছে। তো একটা অন্যরকম অনুভূতি আসলে, নিজের জেলার বাইরে একটা আনকমফোর্টেবল, সবকিছু কালচারই ডিফারেন্ট। আমরা এই জায়গায় যা কিছু শিখছি, মানে ওই জায়গায় গিয়ে দেখি টোটালি মানে জগৎটাই ডিফারেন্ট আসলে, ভিন্ন। এবং সিনিয়র জুনিয়র একটা বিষয় থাকে, র্যাগিং ট্যাগিং চলতো তখন। হ্যাঁ, ওই টাইম একটু র্যাগিং চলতো। এখন যদিও গণবিশ্ববিদ্যালয় র্যাগ মুক্ত, হ্যাঁ আসলে কোন ভার্সিটি ওইভাবে র্যাগ মুক্ত না। আছে কি? হ্যাঁ আছে, অবশ্যই আছে। আমরা কি জানতে পারি? হ্যাঁ, এটা বলা যায়, সমস্যা একটু নেই। একটু তাহলে শেয়ার করো। মধুর স্মৃতি আসলে। তো বিষয়টা হইছে লাইক, আমি তো গিটার গান বাজনা পছন্দ করতাম তখন। তো এখানে থাকতে তো আমি গান বাজনা করতাম। তো ওই জায়গায় গিয়ে আসলে গণবিশ্ববিদ্যালয়ে ঢুকেই যেদিন ফার্স্ট ঢুকছিলাম ওই যে দেখি 4-5 জন বসে গোল হয়ে মিউজিক করতেছে। তো ওইটা আমাকে আরো টানছে আর কি, যে আমি এখানে ভর্তি হব, এখানে একটা কালচার আছে মিউজিকের। তো যাই হোক, আমার তো মিউজিক ভালো লাগতো। তো
যেই এটা হচ্ছে আমি ভার্সিটিতে ওঠার প্রায় 3 মাস পরের ঘটনা। তো 3 মাস হচ্ছে আমি জালাল ভাইয়ের বাসায় ছিলাম। তো একটা সময় মনে করলাম যে না, আমার একটু ভার্সিটির কাছাকাছি যাওয়া উচিত। তো নিরিবিলি নামে একটা জায়গা আছে, ওই জায়গায় গেলাম। যে ওই জায়গায় ভার্সিটির আরো অনেক পোলাপান থাকে, কাছাকাছি বলতে ওইটাও কাছাকাছি, তবে ওই জায়গায় আশেপাশে আরো পোলাপান ছিল না, ভার্সিটির এলাকার মানুষজন ছিল। তো আমরা চাইতেছিলাম এরকম একটা এনভায়রনমেন্ট যেখানে আশেপাশে সব ভার্সিটির পোলাপান থাকবে, একটা হোস্টেল, আমাদের তো নিজেদের হোস্টেল নাই। তো ওই জায়গায় পোলাপান মেস ভাড়া নিয়ে, রুম ভাড়া নিয়ে থাকে আর কি। তো যাই হোক গেলাম। তো ওইখানে মামুন ভাই নামে এক বড় ভাই আছে আমার, মামুন ভাইয়ের সাথে পরিচয় হইলো। তো সবাই খুবই ভালো। তো অন্তু ভাই আমার এলাকার ভাই হইলো, অন্তু ভাইদের হাতে ছোটখাটো হালকা পাতলা একটা র্যাগ খাইলাম, তবে ওইটা র্যাগের পর্যায়ে ছিল না, যেহেতু পরিচিত তারা ওইভাবে ইয়ে করেনি। তো মামুন ভাই বললো, এই তুই তো গিটার টিটার বাজাস, গান টান করস, বা তোর ইচ্ছা আছে, তুই, আমার কিছু বড় ভাই আছে, তো তারা গান বাজনা করে ভার্সিটির, তো আজকে তোরে ওই জায়গায় নিয়ে পরিচয় করে দিব। তো ভালো, আমিও গেলাম। তো পরিচয় করে দিবে। তো প্রথমে মামুন ভাই বলছে, তুই তো ওই রুমে গিয়ে বস, আমি ভাইদের সাথে কথা বলি। তো আমি ওই রুমে প্রথমে যাইনি আর কি, প্রথমে আমার অনুমতি ছিল না। তো ওই রুমে যখন গিটার বাজানো হইতাছে, ওই টাইমে আমি না শুই না, আমি কি করছি, ডিরেক্ট দরজা খুইলা ভিতরে ঢুইকা গিয়ে বসে শুনতেছি। তো এই যে মনে কর, প্রথমে ঠিক আছে সবকিছু হইলো, বসলাম, কথাবার্তা বললাম, পরিচয় টরিচয় দিলাম, সব ঠিক। পরে বললো, এক বড় ভাই আছে আবির ভাই। তা আবির ভাই বললো, তুই একটা কাজ কর, ওই যে চেয়ারটা আছে না, চেয়ারটা গিয়ে নিয়ে চেয়ারটার মধ্যে বস। তো চেয়ারটার মধ্যে বসলাম। ওই জায়গা থেকে আমার লাইফের মানে শিখা শুরু। কেমন শিখা? ফার্স্ট লেসনটাই ছিল, আচ্ছা এটাই পরে আসি, শিখাটাই পরে আসি। হ্যাঁ, তো বসাইছে, নাম নাম টাম বলতে বলছে, সবকিছু বললাম। পরে বলছে, তুই দিকাও রচনাটা পড়েছিস? আমি বলি, জি ভাই। কয়, তাহলে 5 লাইন হুবহুব বল। তো আমি তো 5 লাইন তো হুবহুব বলতে পারতেছি না, আমি অন্যান্য লাইন বলতে পারবো। মানে গরু সম্পর্কে আমি ইংলিশে টুকটাক ভালো ছিলাম আমি ছোটবেলা থেকেই। তো আমি তো লাইন বল, কিন্তু আমাকে অ্যাডভান্স গাইডেডটাই বলতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স গাইডেডটাই বলতে হবে। তো দাঁড়াইলাম, কয় এবার দাঁড়ায় বল। পরে এক পায়ে দাঁড়া করে রাখছে অনেকক্ষণ, বা বিভিন্ন ধরনের আরো কথাবার্তা ছিল, অনেক কিছু তো বলা যাবে না এই জায়গায়। তো যাই হোক, তো মেইন লেসন যেটা ছিল, যে কারোর রুমে ঢুকতে হইলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকতে হবে। ডেফিনেটলি, এক নাম্বার লেসন। 2 নাম্বার লেসন, এক জায়গায় গেলে, আমি তো গিয়ে বৈশা রয়েছি, মানে আমি তাদের চিনি না, সেও আমাদের চিনি না, হুট করে রুমে ঢুকে গেছি, পরিচয় হই নাই। আসলে ব্যাপারটা কেমন? হ্যাঁ, তো আমি তো ওই জায়গায়, ওই সময় আমার চোখ দিয়ে পুরা পানি বের হয়ে গেছে, যে আমি এলাকায় এত দাবা খাবা ভাবে চলছি, এই জায়গায় এই জায়গায় এসে আমাকে এইভাবে হিউমিলিয়েট করতেছে, মানে আমি তো নিতেই পারতাছি না, আমি মানে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ওই সময়। তারপরে তারা মানে আমাকে ফিল করাইলো এই কাজটা কেন করা হয়েছে। এবং একটা সময় আমি রিয়েলাইজ করলাম যে আসলে এটা তো আসলে তারা তো আসলে আমাকে ঠিক করার টেন্ডার নিয়ে বসেনি, তবে তাদের এটা দায়বদ্ধতা যে তারা এই জায়গার কালচারটা আমাকে শিখাবে, যে সিনিয়রদের সাথে কিভাবে আচরণ করতে হয়, বা সিনিয়রদের জুনিয়রদের প্রতি দায়বদ্ধতার জায়গাটা কি। কিন্তু অনেকে র্যাক বিষয়টাকে অনেক চূড়ান্ত পর্যায়ে নেওয়া যায়, যেটা আসলে ওই জন্য র্যাকটার কালচারটা একটা খারাপ কালচার হিসেবে তৈরি হয়েছে। আসলে কি, আমি এরকম অনেক দেখছি যে অনেক বড় বেয়াদব র্যাক খেয়ে ঠিক হয়ে গেছে। কারণ কি, একটা সময় গিয়ে ফিল করে যে এই জায়গায় আমরা পরিবার ছাড়া আসছি, আমাদের এই জায়গায় আছে বলতে সিনিয়র জুনিয়র, টিচাররা আমাদের ক্লাস করাবে, ক্লাসের পরে কিন্তু টিচাররা আমাদের টেক কেয়ার করার মতো তাদের সময়ও নেই, কিছুই নেই। আমরা সবাই মেচিউর, ভার্সিটিতে পড়ি মানে আমরা মেচিউর, সবাই বড় হয়ে গেছে। হ্যাঁ, তো ফ্যামিলি বলতে এটাই আমার ফ্যামিলি, সিনিয়ররাই আমার ফ্যামিলি, জুনিয়ররাই আমার ফ্যামিলি, আমার বেচমেটরা আমার ফ্যামিলি। এরপরের র্যাগের ঘটনা আমরা জানতে চাই। তো র্যাগ বলতে ওই সময়ে আসলে বেশ কিছু বিষয় ছিল, যে মাজার নামে একটা এরিয়া আছে আমাদের ওই জায়গায়। তো মাজারটা হচ্ছে গোড়াপির মাজার আর কি। তো ওই মাজারে পোলাপান গিয়ে আর কি চা বিড়ি সিগারেট খাইতো ওই জায়গায়, ভার্সিটিতে সবাই। তো ওই জায়গার কিছু রুলস ছিল, যে প্রথম 3 মাস ভার্সিটির প্রথম সেমিস্টার, 3 মাস না, প্রথম 3 সেমিস্টার তুমি মাজারে গিয়ে বসে সিগারেট খেতে পারবে না।
বা মাজারে গিয়ে তুমি বসে আড্ডা টাড্ডা দিতে পারবে না, তুমি তোমার রুমে থাকবা। তুমি 3 সেমিস্টার, তুমি 3rd সেমিস্টার উঠছো মানে তুমি সিনিয়র হইলা, তোমার নিচে আরো 2টা জুনিয়র বেচ, তখন তুমি সিনিয়র, তখন তুমি যা ইচ্ছা করতে পারো। ওই 2 মাস 3 মাসে তুমি শিখছো। এই হচ্ছে কালচার ছিল। তো ওই জায়গায় গিয়ে একটু হেনস্থা হয়েছিলাম, মাজারে গিয়ে একটু হেনস্থা হয়েছিলাম। এটা হচ্ছে 2 নম্বর। যাই হোক, আমি আসলে ঘাড়া ছিলাম, তো আমি 2 3 বার 4 বার রেক খাইছি। আর সিনিয়রদের খুব ফেভারিট ছিলাম আমি, আসলে সিনিয়র আমার খুব পছন্দ করতো। তো এই যে মানে র্যাক খেতে খেতে তারপর সবার সাথে ভালো বন্ডিং হয়ে উঠলো কিভাবে? ভালো বন্ডিং বলতে কি, আমি তো রেক 2 একবার খাওয়ার পরে বুঝতে পারছি যে আসলে তারা তো আমার সাথে খারাপ সম্পর্ক করতে চাইতেছে না। তারা চাইতেছে আমি যাতে তাদের সাথে মিশি, তাদের সাথে চলি, এবং তারা যেভাবে আমাকে ম্যানার শিখাইতেছে ওই ম্যানারটা ফলো করি। আর তারা যেটা বলতেছে ওরকম বলতেছে না যে জোর করে সম্মান নিবে বা কিছু, এরকম কিছু না। মানে বিষয়টা হচ্ছে একটা তুমি একটা অন্য কালচারের থেকে উঠে এসে একটা ভার্সিটির কালচারে আসছো, তো এই জায়গার তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, ব্যবহার আচার আচরণের একটা স্ট্যান্ডার্ড আছে না। তারা র্যাগের মাধ্যমে মজার চলে ওইটা শিখানোর চেষ্টা করে, এই আর কি। এটা আমি ফিল করছি যখন, তখন থেকে আসলে আমার ওই বিরূপ ধারণাটা আসলে ছিল না। চলে গেছে। এরপরে আসলে মানে কোনো স্পেশাল কোনো স্মৃতি যেটা মানে তোমার সে গণ বিশ্ববিদ্যালয়কে আরো বেশি স্মৃতিমধুর করে তোলে? মানে কয়টা শুনতে চাইতেছে স্যার আসলে? এটা আমি আসলে স্পেশাল 2-3টা। স্পেশাল, সবই স্পেশাল। গণবিশ্ববিদ্যালয়ের নামটাই আমার কাছে স্পেশাল। আসলে যা আছে সবই স্পেশাল। তার মধ্যে একটা স্পেশাল ইয়া ছিল আসলে, তো আমরা তো গান বাজনা করতাম ওই সময়। তো আমি তখন 3rd সেমিস্টারে পড়ি। তো 3rd সেমিস্টারে যখন পড়ি তখন আমার সৌভাগ্য হয়েছিল যে আমি গণবিশ্ববিদ্যালয়ে একটা ক্লাব প্রতিষ্ঠার একটা অংশ ছিলাম, এবং আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারির দায়িত্ব পালন করছি 3rd সেমিস্টারে যখন পড়ি আমি। তখন কিন্তু আমি তরুণ ভার্সিটির হিসাবে, এবং এই সময় এসে একটা ক্লাবের নেতৃত্ব দেওয়া কিন্তু অনেক বড় বিষয়। তাও একটা গণবিশ্ববিদ্যালয়ে একটা ক্লাবের নেতৃত্ব দেওয়া মানে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেওয়া, কারণ 64 জেলার পোলাপান ওই জায়গায় আছে। তো এটা আমার জন্য অনেক স্পেশাল একটা বিষয় ছিল। আর আমি প্রথম গিয়েই, আমি যেহেতু পলিটিক্স ক্লাস 8 থেকে আমি পলিটিক্সের সাথে জড়িত, তুই জানিস। এটা হচ্ছে জিয়া শিশু কিশোর সংগঠন দিয়ে আমার রাজনৈতিক সংগঠন শুরু হয়, জিয়া শিশু কিশোর সংগঠন দিয়ে 2013 সালে। তো তারপর থেকে পলিটিক্সের প্রতি তো একটু ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। তো ওই জায়গায় গিয়ে 1st সেমিস্টারে আমি দেখি নির্বাচন, গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশন, এবং আমি ভোটার। এটা আমার জন্য যে কত বড় একটা শিক্ষণীয় ব্যাপার। আমি দেখতেছি সবাই যার যার মতো ভোট চাইতেছে, এক একজনেরকে ম্যানিপুলেট করার চেষ্টা, মানে ম্যানিপুলেট না, মানে কনভিন্স করার চেষ্টা করতেছে। সরি, ভুল ওয়ার্ড ইউজ করছি, কনভিন্স করার চেষ্টা করতেছে। তো এটা আমার কাছে অনেক মানে অন্যরকম একটা অনুভূতি ছিল। এবং আমি প্রথমবার গিয়েই আমি আমার বড় ভাই আছে জুয়েল ভাইয়ের ইলেকশন করছিলাম আমি, ভিপি ইলেকশন। এবং যে জায়গা অনেকে ওপেন হইতাছিল না, যেই আসতেছিল কাছে তারাই বলতাছিল আপনারাই ভোট দিব, মানে একটা বিষয়, মানে সবাই একটু সিস্টেমে থাকার চেষ্টা করতেছিল, মানে সেফ থাকার চেষ্টা করতেছিল। আমি গিয়েই ভিপি, ভোট ফর ভিপি জুয়েল রানা, এটা গলায় পয়লা জুয়েল ভাই আমার ভালো লাগছে। মানে উনি আমার সাথে প্রথম ইমপ্রেশনটা ছিল কি, উনি একটা মানে সবচেয়ে জনপ্রিয় ক্যান্ডিডেট ছিল, সব জায়গায় জুয়েল ভাই নাম। তো ওনার সাথে যখন ফার্স্ট পরিচয়, মামুন ভাই নিয়ে গেল, পরিচয় করলো, উনি আমার এই আয় তোর সাথে পিট মিলাই। তো আমার কাছে এটা অন্যরকম একটা ব্যাপার ছিল। ফার্স্ট ইমপ্রেশনে উনি আমাকে নিয়ে নিল, মানে বিষয়টা হচ্ছে এরকম। তখন তো আমি এত কিছু বুঝি না যে উনি আসলে মানে ফার্স্ট ইমপ্রেশনটা আমার সাথে ভালো করলো, বা উনি আমাকে মাইন্ড দিয়ে নিয়ে নিল, ভালোবাসা দিয়ে নিয়ে নিল, ওইটা তো আমার কাজ করে না। আমার কাছে কাজ করছে এত জনপ্রিয় একটা মানুষ আমার সাথে এত ওয়েল বিহেভ করলো, আমাকে স্পেশাল ফিল করাইলো, আমার ভিতরে এটা কাজ করছে। তাই আমি তো তার ভোট ফর জুয়েল রানা আমি পয়লা নিছি ওই সময় থেকে, এবং তার পুরা নির্বাচন তার আমি করছি ভার্সিটিতে যখন আমি 1st সেমিস্টারে পড়ি। তো এটা একটা খুব চমৎকার এবং আসলে স্মরণীয় একটা ঘটনা। তো আমরা অনেকক্ষণ ধরে তো আড্ডা দিচ্ছি এবং আড্ডা করে যাচ্ছি। তো এখন আসলে আমরা এবার একটু আমাদের কমেন্ট সেকশনে চলছে, দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে এমডি রুহুল আমিন ভাইয়া, বলছে ও ভাই এখানে কি হচ্ছে কিচ্ছু বুঝতেছি না। তো রুহুল আমিন ভাইয়া, এখানে আমরা ভাইয়ার ক্যাম্পাস নিয়ে আজকে আড্ডা দিচ্ছি, এবং আপনি কিন্তু আমাদের সাথে টিউন করে আছেন রেডিও বিক্রমপুর 99.2 FM।
এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আরিফ হাসান জিএম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভাইয়া, এবং আশা করবো একদম শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন। এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে সাব্বির আলম ইয়াসিন ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির সময়টা সাথেই ছিলি, সাব্বির ভাইয়া বলছে। তো আসলে সাব্বির ভাইয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির সময়টা কি ভাইয়াকে সাথে নিয়ে ঘোরা হতো? আচ্ছা, এখানেও ইয়াসিনের সাথে একটা স্মৃতি আছে আমার। সেটা হচ্ছে লাইক যখন আমি মানে ভর্তি পরীক্ষা দেই, তখন যেই রুমের মধ্যে উঠি তো দেখি মানে সবাই টাকা দিয়ে থাকতেছে এবং এক রুমে 4টা করে বেড, সবাই হচ্ছে ওই বেডে থাকতেছে। ইয়াসিন একলা এক রুম নিয়ে নিল, ও কোনো টাকা পয়সা ওইভাবে দেয় না। সবাই যে জায়গায় দেয় 6,000 6,500 টাকা, ইয়াসিন শুধু মানে সিট ভাড়াটা দেয়, খাবার খরচ দেয় না। পরে বুঝলাম ওই জায়গায় তৎকালীন ছাত্র লীগের যেই সভাপতি মিজানুর রহমান মিজান, তো মিজান ভাইয়ের হচ্ছে গিয়া ক্লোজ ছোট ভাই এলাকার, তো ইয়াসিন ওই জায়গায় ওইভাবে থাকে আর কি। তো পরবর্তীতে ইয়াসিনের সাথে একটা সখ্যতা হওয়ার পরে আমি ওর রুমে উঠে গেলাম যে তোর এত ইজি গিজি ভাল লাগে না, ওই রুমে যাই। তো এটা একটা ইতিহাস আসলে। কিভাবে করছিলা যাওয়ার জন্য? কনভেন্স না, আসলে আমি এরকম একটা মানে এটা নিজের সম্পর্কে আমি বলি, আমি এরকম একটা ক্যারেক্টার, আমি যে জায়গায় যাই ওই জায়গাটা আমার করে নেই আমি। মানে এটা আসলে গড গিফটেড। এটা মানে মানায় নেওয়ার, মানুষের সাথে যে মানায় নেওয়ার যে বিষয়টা, এটা সবাই পারে না। মানে এই জিনিসটা আল্লাহ প্রদত্ত। আসলে আমি যে জায়গায় যাই ওই জায়গার মানুষের সাথে আমি মানায় নেই। তো ইয়াসিনের সাথে আমার একটা, শুধু ইয়াসিন না, ওই পুরা মানে যেই তালায় আমি থাকতাম সবার ফেভারিট ছিলাম আমরা। খুবই ভালো ব্যাপার। এরপর দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছে নাজমিন আফ্রিদি আপু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। আপু বলছে কারে দেখছি রিয়াম ভাই, অর্ণা আপু, আমাকে নিয়ে কিছু বলো। ভাইয়া নাজমিনকে নিয়ে কি বলতে চাও? আচ্ছা, নাজমিন হচ্ছে খুবই পরিশ্রমী একজন মানুষ এবং মন খুবই ভালো, তবে একটু বোকা। সহজ সরল, সহজ সরল, বোকা বলবো না, সহজ সরল, লক্ষ্যে একটা মেয়ে, এবং আমার খুব ফেভারিট নাজমিন। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে লায়লা আক্তার। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, ভালোবাসা জানিয়েছে। রয়েছে সৃজন সারিয়া, অর্ণব ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে গণ বিশ্ববিদ্যালয়, একদমই আজকে গণ বিশ্ববিদ্যালয় নিয়ে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমাদের রুয়াম ভাইয়াকে নিয়ে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ, অর্ণবকে কিছুদিন আগে আসলে নিয়ে গেছিলাম গণ বিশ্ববিদ্যালয়ে, তো সেখানে ভাইয়ের কাছে মানে এত বেশি এক্সাইটিং একটা ব্যাপার। হ্যাঁ, ওর নির্বাচন দেখার শখ ছিল। তো বেশ কিছুদিন আগে আমাদের গণ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে এবং আমি গ্ল্যাড, আমি যারে নিয়ে নির্বাচন করছি, দুইজনকে নিয়েছিলাম, দুইজনকে নিয়ে নির্বাচন করছি। যে হাসতে তার নামটা আমি বলবো না, আমার ছোট ভাই, যাই হোক বলি। ও তারপরও সবাই জানে ওপেন ছিলাম আমি হৃদয়, আমার ছোট ভাই একজন ছিল, ও হচ্ছে সাহিত্য সংস্কৃতি সম্পাদক, আর আরেকজন হচ্ছে এই অন্তর আমার ডিপার্টমেন্টের, ও হচ্ছে সমাজ কল্যাণ ও ক্যান্টিন সম্পাদক। তো অন্তর পাশ করছিল মোটামুটি, আর হৃদয় পাশ করতে পারে না। এই কারণে এই জায়গায় একটা বিষয় ছিল, ওর বিপক্ষে যে দাঁড়াইছে সে হচ্ছে আমাদের ভার্সিটির একমাত্র আদিবাসী ক্যান্ডিডেট। তো যার কারণে একটা অন্যরকম একটা সবার একটা জনপ্রিয়তা বা একটা সিম্পেথির জায়গা কাজ করছে আসলে। হ্যাঁ, বুঝতে পারছি। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে সর্দার রিজন ভাইয়া। বলছে তোমার ভাই, আমার ভাই, রিয়াম ভাই। কি বলবো ভাইয়া? না, রিজন খুব ভালো একটা ছেলে এবং আমার বন্ধু প্রতিম, আমার সমবয়সী হওয়া সত্ত্বেও আমাকে আপনি করে কথা বলে সব সময়। খুবই ভালো, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো এবং পার্সোনালি ওরে আমার খুব ভালো লাগে। যদিও আমি ওর প্রতি একটা অনুরোধ থাকবে যে সবকিছু আসলে ফেসবুক কেন্দ্রিক না করা ভালো, নিজের আবেগ অনুভূতি ফেসবুকে বেশি না প্রকাশ করাই ভালো। ফেসবুক একটা লিমিটেড জায়গা, এই জায়গায় লিমিটেড জিনিস প্রকাশ করতে হবে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে মোস্তাক মোল্লা ভাইয়া। বলছে আমার ওস্তাদ। মোস্তাক ভাই তো সবার প্রিয়, বিশেষ করে আমাদের যারা আমরা জাতীয়তাবাদ মতাদর্শে বিশ্বাসী, যারা আমরা বিএনপি সমর্থক, মোস্তাক ভাই একটা পরিচিত মুখ আর কি। তো মোস্তাক ভাইকে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি ভাইরে, এই হচ্ছে বিষয়।
আরো অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছে, তবে আমরা এখন আবার একটু আমাদের আজকে আলোচনায় ফিরে আসি। মানে খুব শীত করছে ভাইয়া, কিছুটা। কিছুটা। আমার তো ঠান্ডা অবস্থা পুরাই মানে কাহিল, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা অনেকক্ষণ ধরে কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি এবং আমরা আর অল্প কিছু সময় যেহেতু থাকবো, তো ভাইয়া আসলে ভাইয়ার ক্যাম্পাসটাকে যদি একটু সে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের শ্রোতা বন্ধু আপনার দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতেন। আচ্ছা, একটু বলি আমার ক্যাম্পাস সম্পর্কে। যারা হচ্ছে মধ্যবিত্ত, আমার মতো যারা মধ্যবিত্ত এবং প্রাইভেটে পড়তে চান, তাদের জন্য গণবিশ্ববিদ্যালয় একটা বেস্ট জায়গা। কারণ একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ, বিষয়টা তা না। একটা বিশ্ববিদ্যালয় আসলে সারা দেশব্যাপী নেটওয়ার্ক তৈরির জায়গা, কানেকশন তৈরির জায়গা, নিজের নেতৃত্ব চর্চার জায়গা, শিখার জায়গা। প্রত্যেকটা জিনিস আপনি ওই জায়গা থেকে যা শিখবেন তা এসে অ্যাপ্লাই করবেন। এই যে আপনারা যে আবু মোহাম্মদ রুয়ামকে এখন দেখেন, এটা টোটালি গণবিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। আমি গণবিশ্ববিদ্যালয়ে যা শিখছি তাই মুন্সিগঞ্জে এসে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে মূল বিষয় আসলে। তো এটা একটা সিক্রেট ছিল, এটা আজকে বললাম যে আমি আমার ভার্সিটির থেকে যা শিখছি আমি এই জায়গায় এসে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু পড়াশোনায় খুব একটা গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় খুব একটা ভালো বা গ্লোরিয়াস কোনো স্টুডেন্ট ছিলাম না, কারণ আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে টাইম বেশি দিছি। তো যে যেখানে টাইম বেশি দিবে সে আসলে ওই জায়গা থেকে তার প্রাপ্তি হবে। তো আমার প্রাপ্তিটা কি জানেন? গণবিশ্ববিদ্যালয় থেকে আমার প্রাপ্তি একটাই, গণবিশ্ববিদ্যালয় থেকে আমি 64 জেলায় নেটওয়ার্ক তৈরি করছি। তো যেই জেলায় আমি যাই না কেন, আমাকে রিসিভ করার জন্য মিনিমাম 5 থেকে 10 জন আলাদা আলাদা সিনিয়র জুনিয়র থাকবে। এটা খুবই মানে অন্যরকম একটা ব্যাপার, কারণ একটা ভিন্ন সিটিতে যে যখন আমরা সেই নিজের পরিচিত কাউকে পাবো, তখন আসলে জায়গাটার অপরিচিত মনে হবে না, মনে হবে নিজের জায়গাতেই আছি এবং কোনো কিছু নিয়ে অত অসুবিধাও আপনার ফেস করতে হবে না। যেমন রিসেন্টলি আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো ওইখানে যে মনে হলো যে সবকিছুই কেমন যেন এলোমেলো এবং সবকিছু ওভার প্রাইস, অনেক বেশি। মানে মনে হচ্ছে যে আরে এই টাকা দিয়ে তো আমি 20 দিন চলতে পারতাম, এই টাকা আমার একদিনে কিভাবে শেষ হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা আসলে এরকমই, যদি আমার নেটওয়ার্কিং থাকতো, যদি আমার ওইরকম পরিচিত মানুষ থাকতো, তাহলে কিন্তু আমার এই জিনিসটা ফেস করতে হবে না। এবং পর্যটন কেন্দ্রিক যেই জায়গাগুলো রয়েছে সেইখানে মানুষজন, আমার কাছে কেন যেন মনে হয় মানুষজনের ব্যবসা মানে চিন্তাধারাটা এরকম থাকে যে এর থেকে নিতে পারলেই হলো। যেইটা যেমন ভাড়া হতে পারে 20 টাকা 30 টাকা, ওইখানে ভাড়া বলবে 150 টাকা 200 টাকা। ক্যান ইউ ইমাজিন? এই জিনিসটা আমার কাছে খুবই হজবরল লাগছে যে আপনি বেশি যে 50 টাকা 60 টাকা চাইবেন, 150 টাকা 200 টাকা কিভাবে সম্ভব? তো এই জন্য হলো আমার কাছে মনে হচ্ছে নেটওয়ার্কিং থাকাটা খুব বেশি বেনিফিটেড। হ্যাঁ, এটা অবশ্যই। এবং সবচাইতে বড় কথা হচ্ছে আরেকটা বিষয় বলি, গণবিশ্ববিদ্যালয়ের বিষয়ে। আমাদের গণবিশ্ববিদ্যালয়ের টিচাররা খুবই সাপোর্টিভ এবং সবচাইতে বড় কথা আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যেমন এই জায়গায় অল্প টাকা দিয়ে পড়তে পারবেন, ঠিক তেমনি আপনি ধরেন একটা ভার্সিটিতে পড়তে আপনার 4 লাখ 4.5 লাখ টাকা লাগলো, কিন্তু এটাই কিন্তু আপনার মূল খরচ না। আপনি 4 বছর ওখানে থাকবেন, খাবেন, ওখানে চলবেন, ওই জায়গায় কিন্তু আপনার আরো 5 থেকে 6 লাখ টাকা খরচ আছে, আরো বেশি। হ্যাঁ, আরো বেশি। তো সেই ক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয়ের ওই এরিয়াটা খুবই সাশ্রয়ী একজন স্টুডেন্টের জন্য। এবং আপনি অ্যাপ্রক্সিমেটলি এক রুম প্রায় 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন, নিজের সিঙ্গেল রুম। বাহ, সত্যি খুব ভালো ব্যাপার। তো এই বিষয়টা এখন যদি একটু বেশি হইতে পারে হালকা, আমি যখন ছিলাম তখন এরকম ছিল। তো এই হচ্ছে বিষয়। এবং খাওয়া দাওয়া প্রায় 2000-এর মধ্যে হয়ে যায়, 2000-2500 এরকম। মানে আমরা ধরে নিতে পারি যে 5-6 হাজারের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, কারণ কি ওই জায়গায় আপনি কোনো মেসে উঠলে সবাই মিলে একসাথে খাবেন, নিজেরা বাজার করবেন। আর আরেকটা বিষয়, গণবিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার ভিতরে যে ইনপুটটা হয়েছে, আমি নিজের কাপড় নিজে ধুইতে শিখছি, আমি রান্না বান্না করতে শিখছি, আমি বাজার করতে শিখছি। প্রত্যেক মাসে একজন করে ম্যানেজারের দায়িত্ব দেওয়া থাকতো, তো তার ওই মাসে ম্যানেজারের দায়িত্ব পালন করতে হইতো আর কি। সবাই টাকা জমা দিত, সে তার কাছে বাজারের তদারকি থাকতো। হ্যাঁ, এই জিনিসটা আসলে আমি দেখেছি। তো এই জিনিসটা আমার কাছে খুবই মানে অন্যরকম একটা ব্যাপার লাগছে। মানে অনেক কিছু শেখা যায়
যেমন তুমি বাজারের কিচ্ছু জানো না, তবু তোমার অনেক দর দাম করে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে সবকিছু নিয়ে আসতে হবে। হ্যাঁ তো এই জিনিসটাতে তোমার একদিক দিয়ে হলো স্কিলস ডেভেলপড হয় ভাই। এবং বাজার করতে গেলে আমরা অনেক সময় দেখি যে আমরা যদি কেউ নতুন বাজারে যে কোনটা ভালো মাছ, কোনটা খারাপ মাছ, কোনটা তাজা শাকসবজি, কোনটা তাজা শাকসবজি না, কোন মুরগিটা ভালো হবে, কোন মুরগিটা ভালো হবে না, এগুলো আমরা বুঝি না। বাট আলহামদুলিল্লাহ আমি একদমই পরিপক্ক এই বিষয়ে, যদিও মাছেরটা এখনো হেরফের হয়ে যায়। তারপর আরেকটা বিষয় আছে ভার্সিটির ব্যাপারে। তো আমি যেহেতু একটু রকচটা ছিলাম, মানে যখন আমি ভার্সিটিতে ভর্তি হই, তো আমার সাথে না কেমনে কেমনে জানি সব রকচটা গুলার পরিচয় হয়ে গেছে, মানে অ্যাজ এ ফ্রেন্ড। মানে এক এক এলাকার যেগুলো একটু ঘাটতারা আছে না, এগুলো আমরা সব গিয়ে একসাথে হয়েছি। বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে আমরা যখন হচ্ছে ভার্সিটিতে চলতাম, মানে মানুষ ধরেই নিছে এই বেচটা পুরো বেয়াদব একটা বেচ, মানে এরকম একটা। কিন্তু পরবর্তীতে এই বেচটাই সবার ফেভারিট হয়ে গেছিল। এমনকি আমরা, আমার এখনো মনে আছে, আমরা যখন সবাই একসাথে হইলাম প্রায় এটা কিন্তু প্রথম সেমিস্টারে হয়নি, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে গিয়ে অনেকগুলো একসাথে হয়েছি। প্রথম সেমিস্টারে যা সায় হেলো ছিল, পরিচয় ছিল, কিন্তু প্রথম সেমিস্টারের শেষ দিক দিয়া দ্বিতীয় সেমিস্টার শুরুর আগে আমরা একসাথে যখন হইলাম, তখন দেখা গেছে কি প্রায় 1 মাসের মধ্যে দেখা গেছে 5 থেকে 6টা সিনিয়রদের সাথে গ্যাঞ্জাম। বাবা, মানে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছিল। যাই হোক, তো আমার এখনো মনে আছে 5 থেকে 6টা হ্যাঁ, 6টা টার্গেট হয়ে গেছিল। টার্গেট, পুরা টার্গেট। এবং আমরা টার্গেট হইলে আরেকটা লাভ ছিল যে আরেকটা পক্ষ আমাদেরকে নিতে চাইতেছিল। ভার্সিটির ভিতরে তো কোরাম আছে, হ্যাঁ, যে পক্ষ আমাদের উপরে বেজার, অন্য পক্ষ আমাদের নিতে চাইতেছিল যে না এই বেশটা তো লাগবে, মানে অন্যরকম একটা বিষয়। তো যাই হোক, টান উত্তেজনা। হ্যাঁ, তো আমার কিছু ফ্রেন্ড আছে, আমি একটু মেনশন করি, যেমন ইয়াসিন টাঙ্গাইল থেকে, শিমুল হচ্ছে সিরাজগঞ্জ থেকে, সজীব মাদারীপুর থেকে, পারভেজ ধামরাই থেকে। পারভেজ ছিল একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, ও হচ্ছে এলাকার ছিল, তো আমাদের একটা পাওয়ার হাউস ছিল কাইন্ড অফ। পারভেজ ছিল এলাকার আর কি, ওই এলাকায় স্থানীয়। তো এই হচ্ছে আমার আরো কিছু নাইম ছিল বন্ধু, আরো অনেক অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। তারপর এলাকার কিছু স্থানীয় বন্ধু ছিল যাদের সাথে আমার পরে পরিচয় হয়েছে, যেমন বাবু ছিল, হ্যাঁ, সুলাইমান, বাবু, মহিবুল, এরা। তো যাই হোক, আমি যেটা করছি, আমি অনেক সুন্দর কানেকশন তৈরি করছি। এখনো পর্যন্ত আমি যদি ওই জায়গায় গিয়ে ওদেরকে ফোন না দিয়ে, ওরা রাগ করে যে তুই এতদিন পর আসলি, ফোন দিলি না। আর আমি এরকম একটা ভার্সিটিতে এখনো পর্যন্ত, আমি বের হয়েছি প্রায় 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি ভার্সিটিতে গেলে আমার সাথে টানাটানি মানে আমার নিয়ে টানাটানি চলে, আমি কার মেসে থাকবো আসলে গিয়ে। কয়দিন আগে অর্ণবরে নিয়ে গেছিলাম, অর্ণব গিয়ে দেখে আসছে আসলে, মানে বিষয়টা ওই জায়গায় আসলে ইয়াটা কি। আমার মানে আমার ভার্সিটিতে এখনো পর্যন্ত মানে আমার অ্যাপিয়ারেন্সটা পোলাপানের কাছে অনেক পছন্দনীয়। জেরুয়াম ভাই আসছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আসলে। অরূপ ভাইকে নিয়ে গেছিল, কিন্তু আমাকে নিয়ে যাওয়া না, এটা ঠিক না। হ্যাঁ, অবশ্যই ঠিক না। তুমি একদিন যাওয়ার অর্ণব সমস্যা ভাইকে নেই। নিয়ে গেছো। অর্ণব ভাই তো আমার তো কি বলবো, শত্রু অর্ণব ভাই। অর্ণব ভাইকে শত্রু হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রিয়াদ, রয়েছে আমাদের সাথে, এরপরে ওকে, অসংখ্য ধন্যবাদ আরিফ হাসান জিএম ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জিএম এর মনে হয় একটা ফুল ফর্ম আছে। আমার এই সম্পর্কে আইডিয়া নাই আসলে। হতে ভাই আপনার এই জিএম এর ফুল ফর্মটা একটু আমাদেরকে জানিয়ে দিন। তো দেখতে পাচ্ছি ঘড়ি কাটা বলছে 8:22, মানে আমাদের কিন্তু বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তবে এই বিদায় কিন্তু চির বিদায় হবে না। তো বিদায় নেওয়ার আগে আমি ভাইয়াকে বলবো, ভাই আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি আমার ক্যাম্পাস নিয়ে কিছু বলার থাকে তা বলে অবশ্যই বলে দিতে পারো। আচ্ছা, আমার ক্যাম্পাস নিয়ে আসলে ওইরকম কিছু বলার নাই, তবে আমার মুন্সিগঞ্জের যারা আছে ম্যাক্সিমাম, যেহেতু রেডিও বিক্রমপুর, মুন্সিগঞ্জের মানুষজন এঙ্গেজ বেশি হয়, আমার একটাই তোমাদের প্রতি একটাই আমার ইয়া থাকবে, পরামর্শ থাকবে যে একবার হলেও লাইফে তোমাদের মুন্সিগঞ্জ থেকে বের হয়ে বাইরের লাইফটা দেখে আসা উচিত। আসলে অনেক কিছু শিখার আছে, দুনিয়াটা অনেক বড়। আর মুন্সিগঞ্জে আমরা যারা আছি, আমরা ওই কাছাকাছি ক্যারেক্টারের, আসলে আমাদের চিন্তা ভাবনা কাছাকাছি, আমাদের ওয়ে অফ থিঙ্কিং কাছাকাছি। তো তুমি যখন গিয়ে 64 জেলার মানুষের সাথে মিশবা, তোমার মানে মাইন্ড অনেক বেশি স্পেয়ার্ড হবে। তো এটা ছোট্ট একটা মেসেজ, কিন্তু এটার মধ্যে অনেক বড় কিছু আছে আসলে। তো ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার জায়গা থেকে বিদায় নিচ্ছি।
অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে নিয়েছে আমাদের আজকে যে অতিথি ছিল আবু মোহাম্মদ রুয়াম ভাইয়া। তো এবার বিদায় নেওয়ার পালা কিন্তু আমার, তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না। আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে আপনাদের সাথে আড্ডা দিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।